ওই সাহসিকতা না দেখানোটাই আমাদের সবচাইতে বড় দায় ছিল। সাহসের প্রসঙ্গে আমি একটু জনাব আদালির রহমান পার্থ আপনার কাছে যাই, যে আপনি অনেক জায়গায় আপনার সাহসের প্রশংসা পান, কিন্তু পাশাপাশি এই জিনিসটা আপনার কাছে তো আপনিও নিশ্চয়ই অনেকবার শুনেছেন যে আপনার আসলে কোনো কিছুই কেয়ার করতে হয় না, কারণ হচ্ছে যে আপনি সাবেক ফার্স্ট ফ্যামিলির খুবই নিকটাত্মীয়, অন্যদিকে আপনি যে রাজনীতিটা করছেন সেটা আবার আপনি বিএনপির সাথে ঘনিষ্ঠ, আবার পুরোপুরি বিএনপিও করছেন না। আপনার সাহস দেখানোর কারণ কি আসলে এইটা, নাকি আপনি কিভাবে এটা ব্যাখ্যা করেন? যে সাহস মাই ভাই দেখাতে পারেন না, সেই সাহস আপনি সহজেই দেখালেন, এটার পেছনের কাহিনীটা আমরা একটু শুনতে চাচ্ছি। না, এইটা এই কথাগুলি আসলে তারা বলে যারা আমাকে আর অন্যভাবে ছোট করতে পারে না। মাহি ভাইও জানে হোয়াট আই হ্যাভ বিন থ্রু, আমি জানি, মাহি ভাই জানে আমি 2বার জেলও খেটেছি, মামলাও হয়েছে, আর আমি করি তো। আমি তো শুধুমাত্র আওয়ামী লীগের ব্যাপারে না, এটা তো এই যে ইউনূস সাহেব আসার পরেও তো আপনি লক্ষ্য করেছেন, আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু সে যে জগ আর মগ নাড়ানোর জন্য তো আর ইউনূস সাহেব আসে নাই। আমি ওই দিনও পাবলিক মিটিং এ বলেছি যে আওয়ামী লীগের মাথা 17 বছরে শেষ হয়েছে, তোমাদের মাথা শেষ হতে 17 মিনিট লাগবে না। তো আমার কথা ছিল যে আমার ব্যক্তিত্বটাই এমন যে আমি এভাবে কথা বলি। তো এটা কি আসলে সাহস হলে এমন বা অসাহসের ব্যাপার? এটা হলো যারা ওই আমাকে অন্যভাবে আর কি ডিমিন করার উপায় পায় না, তখন তারা ফ্যামিলি কার্ডটা খেলে। বাট ওরা যদি দেখে আমিও 9 দিন রিমান্ডে ছিলাম, জেলে খেটেছি, আমিও পালিয়ে বেরিয়েছি, আমিও এর আগেও জেল খেটেছি, এবং সব দিক থেকে এখন কেউ যদি মনে করে আমাকে নর্মাল একটা ইউনিয়ন বা ইসের কর্মীর মতো ধরে নিয়ে যে পিটিয়ে একদম হাত পাও ভেঙে দিবে, তো আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতাদের তো এগুলি আওয়ামী লীগ করে নাই। যদি করতে হয়তো সেটাও ফেস করতে হতো। কিন্তু আসলে জিনিসটা এরকম না। আমার মনে হয় যারা এই কথাগুলি বলে ওনাদের বোঝা উচিত এক একটা মানুষের ব্যক্তিত্ব এমন থাকে। আবার এই সরকারকে আমি 100% সাপোর্ট করছি, এবার বস্তুনিষ্ঠ সমালোচনা করে জায়গা করছি। আমি বিএনপি কেও যখন ছেড়ে দিয়েছিলাম, আওয়ামী লীগে আমি যাইনি। অনেকে মনে করতো তখন এই বুঝে আওয়ামী লীগে চলে যাবে এই আত্মীয়, এবং যখন ফারুক সাহেব মারা গিয়েছিল অনেকে মনে করেছিল আমি গুলশানে নির্বাচন করব, সেখানে আমি হিরো আলমকেও সাপোর্ট করেছি। সো তাও আমি যাইনি। সো আমার পার্সোনালিটিটাই জানি কেন জানি খালেদ একটু এই টাইপের, এটা মাহি ভাইও জানে। আপনি যেহেতু কথাটা তুললেন সেইটা খুবই ইন্টারেস্টিং, যে আপনি আসলে হিরো আলমকে সাপোর্ট করে দিলেন এবং হিরো আলমকে বিভিন্নভাবে সামনে নিয়ে আসলেন, এবং পুরো ইলেকশনটাকে একটা, আমি যদি বলি যে এটাকে একটা প্রায় ফার্স আপনি বানায় দিলেন। এটা কি আপনি মানে এটা কি আপনি একটা মানে আপনি এখন এটাকে আসলে কিভাবে দেখেন, মানে হাউ ইজ দ্যাট? না, জিনিসটা আসলে এরকম ছিল না। জিনিসটা ছিল আপনারা হয়তো হিরো আলমকে বলছেন, কিন্তু হিরো আলমের ওই কোয়ালিটিটা দেখেন যে আওয়ামী লীগের কাছে বিক্রি হয় নাই হিরো আলম। হিরো আলমকে আপনি তার বেড়ে ওঠা বা তার পার্সোনালিটি দেখে যথেষ্ট আপনি প্রশ্ন করতেই পারেন। কিন্তু কিছু কিছু জায়গায় আমি যখন দেখেছি যে আওয়ামী লীগের কোটি টাকার কাছেও বিক্রি হয় না, বা সাহসের সাথে যেভাবে ফেস করেছে, বাংলাদেশের অনেক স্ট্যাবলিশ রাজনীতিবিদদের চেয়েও তাকে আমার ওই জায়গাটা আমাকে অনেক টাচ করেছে। ওকে, আপনি হয়তো তার অ্যাপিয়ারেন্স, তার জোকার, না অ্যাপিয়ারেন্স না, কিন্তু উনি আবার বগুড়ায় গিয়ে লেখাপড়ার প্রসঙ্গ তুলে আবার বিএনপি নেতৃত্বকে প্রসঙ্গ করে, মানে যেইখানে আমি কিন্তু একটা কথা বলি, তার রাজনৈতিক মেধা, তার ক্যারেক্টারিস্টিক, এইটা কথা বলছি না। বাট আমি ওই সময় দেখেছি হি হ্যাড অ্যান অপশন to be bought by আওয়ামী লীগ, which he didn't evade, সে ওইটা করে নাই। তো ওই জায়গাটার কথা বলছি। ওনার পার্সোনালিটির কোনো ফ্যান আমি না, বা আমি ওইটা বলছি না ও পরে কি করছে এর নামে মামলা, ওইটা ওনার পার্সোনালিটি। বাট ওইটা করার কারণটা বা সাপোর্ট করার কারণটা ছিল যে আওয়ামী লীগ এমনি পলিটিক্সটাকে অনেক কোয়েশ্চেনেবল করে দিয়েছে, এবং আরাফাত যত পাকনা পাকনা কথা বলতেন ওই সময়, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট তার থেকে কথাবার্তা বলতেন। তো আমি চিন্তা করছিলাম যে উনি ভোট চুরি করে এমনি চলে যাবে, তো রাদার এখানে একটু এনজয়মেন্ট বা একটু এন্টারটেইনিং কিছু যদি এবং কেমন ছিল এটা, এবং এটা কেমন ছিল ফাইনালি? তো হিরো আলম তো একদম জাতিসংঘে চলে গিয়েছে। ওকে, এই পর্যন্ত চলে গেছে। বিএনপি যখন আমি ছেড়ে দেই তখন আমি পার্টিকুলারলি বলে দিচ্ছিলাম যে বিএনপি আমরা যেই ঐক্যফ্রন্ট করছিলাম তার সাথে ব্যালেন্স করতে পারছে না, এবং বিএনপির পার্লামেন্টে যাওয়াটা আমরা নৈতিকভাবে মেনে নিতে পারি নাই। সেট ওয়াজ 100% পলিটিক্যাল সিদ্ধান্ত। আমি বের হয়ে বিএনপিকে গালি দেই নাই, আমি বের হয়ে খালেদা জিয়া বা তারেক রহমান বা বিএনপির কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে গালি দেই নাই। আমি থাকা অবস্থায় বিএনপি যে সিদ্ধান্তগুলি নিয়েছিল সেগুলি নিয়ে আমি কোনো প্রশ্ন করি নাই। সাধারণত ঐক্য ভেঙে, দল ভেঙে মানুষ যেভাবে অ্যাটাকে যায়, আমি সেরকম কিছু করি না। আমি বুঝতেছিলাম যে ডক্টর কামাল হোসেন আসার পর বিএনপি ঐক্যফ্রন্ট আর 20 দলকে ওই ব্যালেন্সটা বিএনপি ড্র করতে পারছে না পলিটিক্যালি, এবং আমার ডিসিশনটা কারেক্ট ছিল, কারণ আমি ছেড়ে দেওয়ার 6 মাসের মাথায় বিএনপি ঐক্য ভেঙে দিয়েছে।
সো পলিটিক্যালি আমি যেটা রিয়েলাইজ করেছি বিএনপি সেটা 6 মাস পর রিয়েলাইজ করেছে। এমন তো হয়নি যে আমি বিএনপি ছাড়ার পর আমি বিএনপি গালিগালাজ করেছি বা আমি এটা বলেছি। আমি বলেছি যে বিএনপি এখন এই ঐক্যকে এবং ঐক্য ফ্রন্টকে এবং 20 দলীয় জোটকে কোনোভাবেই ব্যালেন্স করতে পারছে না, এবং সেই কারণে আমি মনে করি আমরা দল গোছানোতে মনোনিবেশ করতে চাচ্ছিলাম, এবং একটা অনেক বড় দলের সাথে থেকে দল গোছানোটা অনেক মুশকিল হয়ে যায়, সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম। এবং বিএনপি যে পার্লামেন্টে যাওয়াটা ওইটা তো হঠাৎ করে অ্যাব্রাপ্টলি আমরা জানতে পারি, উই আর নট প্রিপেয়ার্ড। এত বড় একটা রাজনৈতিক ভোট চুরির পরে হঠাৎ করে বিএনপি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা আমাদের সাথে বিএনপির অনেকের কথা হয়নি, এই জন্য আমরা মনে করেছিলাম যে জনগণের ইচ্ছা প্রতিফলন হবে না। এটা বিএনপির মধ্যে অনেকে বলেছে যে আমরা এটার সাথে একমত না। এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। জনাব পার্থ, আমি প্রশ্নটি আপনাকে করে রাখলাম যে আপনারা মানে আপনার সাথে বিএনপির নতুন করে গাঁটছড়া বাঁধা সামনে ইলেকশনকে রেখে বা অন্য কোনো কিছু রেখে সেইটা কি হতে যাচ্ছে কিনা, এবং আপনার কাছে কি মনে হয় না, মানে আমার যদ্দূর মনে আছে 19, 20, 21, 22 ইউ ওয়ার এ বিট ক্রিটিক্যাল টু, মানে বিএনপির অনেক ডিসিশন আপনার আসলে পছন্দ হয় নাই, আপনি ইকুয়ালি এটাতে আসলে ক্রিটিক্যাল ছিলেন, এবং আপনার বলার মধ্যে দিয়েও আসলে এইটা অনেকটা প্রকাশ পেয়েছে, বা আপনি এটাকে কিভাবে দেখেন আপনার কনস্টিটিউয়েন্সি, আপনার পলিটিক্স? না, বিএনপি ক্রিটিক্যাল কোনো ব্যাপার এখনো হলে আমি বলতে পারি যে বিএনপি, আমি এটার সাথে একমত না, বা বিএনপি এটা ঠিক করছে না, বা বিএনপি এটা ভুল করছে না। এটার সাথে তো এটা বস্তুনিষ্ঠ সমালোচনা রাজনৈতিক দল হিসাবে আমরা করতেই পারি, যে কোনো কিছু সেটার সাথে বড় এটা বিএনপিতে থাকা অবস্থায় আমি অনেক কিছু কিন্তু জোটের অন্য কোন নেতাদের আমরা এটা দেখি না। আমরা আসবো আবার আপনার কাছে। আপনার এটা করে কি আপনার আসলে দলের মধ্যে অবস্থান, মানে আমি যে আলাপটা শুনি সে আলাপটা হচ্ছে এরকম যে যেহেতু শেখ হাসিনা পরিবারের সাথে আন্দালিব রহমান পার্থের একটা সরাসরি সম্পর্ক রয়েছে, সেই জন্য আন্দালিব রহমান পার্থ এই পক্ষকেও যা খুশি বলতে পারে, ওই পক্ষকেও যা খুশি বলতে পারে, কারণ উনার শক্তিটা আলাদা। আমরা এই প্রসঙ্গে একটু আমরা শুনবো। শেষ করি। আচ্ছা ঠিক, আমি তো শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে, মাহি ভাই বলে আসুন। হ্যাঁ, না আমার একটু মাহি ভাইকে শোনার আগেও আমাকে একটু দর্শকদের কথা শুনতে হবে। দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি ভারতের বাংলাদেশের কিছুই করার নেই, পররাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্য সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 75% দর্শক মনে করছেন যে এটি সঠিক না মনে করছেন শতকরা 25% দর্শক, 70,000 দর্শক ভোট দিয়েছেন। মাহি ভাই, ব্যারিস্টার পার্থ কিছু স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে করেছে যে 2018 সালে আপনি যখন নির্বাচনের এখানে যাচ্ছেন তখন কেউ কি আপনাকে বলেছিল কিনা যে এটা আসলে জাতির স্বার্থে এটি আসলে ঠিক কাজ হচ্ছে না? মাহি ভাই, কোন জায়গাটা আমি একটুখানি ডিসকানেক্ট ছিলাম, আরেকবার করেন। পার্থ একদম স্পেসিফিকলি বলেছেন যে 2018 সালে যাওয়ার সময়, ইলেকশনে যাওয়ার সময় বা আওয়ামী লীগের সাথে, রাইট আই রিমেম্বার দুটো জিনিস বলেছে। জি হ্যাঁ, দুটো বলেছে না, এটা আমাকে একটু অনুভব বলতে হবে। দুটো জিনিস। আগে পার্থজি বলেছে যে রাজনীতিতে এরকম বদনের ভুল সিদ্ধান্ত হলে আবার 120 মাইল ঘুরে রাউন্ড অ্যাবাউট হয়ে ফিরতে হয়, এন্ড আই ডু এগ্রি উইথ ইট। 120 মাইল কেন, 1020 মাইল হয়ে ঘুরতে গেলেও তারপর ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন। সে কারণে যদি 120 এর জায়গায় 1000 মাইল ঘুরে রাউন্ড অ্যাবাউট, আপনার তো আর অপরিসীম ফুয়েল নাই মাহি ভাই, আপনার তো আর অপরিসীম তেল নাই। আছে ভাই, আমার তেল না থাকতে পারে, আমার জীবনে যতটুকু তেল আছে ওইটুক দিয়ে আমাকে ঘুরে আসতে হবে। যদি দরকারের প্রয়োজনে ক্ষমতাকে সম্পূর্ণভাবে স্যাক্রিফাইস করতে হবে, বাট তারপরও আমাদেরকে একটা রাইট ট্র্যাকে থাকতে হবে যাতে করে পরবর্তী প্রজন্ম অন্তত রাইট ফ্রুটটা পায়। এখানে একটা জিনিস। দ্বিতীয় জিনিসটা হচ্ছে গিয়ে, আপনি যদি দেখেন যে আমাকে কেউ তখন বলেছে কিনা, আমি নাম্বার 1 বলবো আমাকে তো পার্থই বলেছে। পার্থের সাথে সমস্ত ব্যক্তিগত বারবার বলছে জিনিসটা সঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, কিন্তু লেট আস ফেস দ্য ফ্যাক্ট। আমি আজকে বলেছি, আবারও আমি সম্পূর্ণভাবে আই ওয়ান্ট টু বি, যেটা সঠিক মনে করছি আমি সেটা বলছি। আপনি আনঅফিশিয়াল কথা তো অফিশিয়ালি বলতে পারেন না ভাই ভাই, এটা তো আমি তো, দ্য কোয়েশ্চেন ওয়াজ ভেরি অনেস্ট, আই গিভ অ্যান অনেস্ট অ্যানসার, ইটস অ্যান অনেস্ট কনফেশন। পার্থ আমার সাথে সমস্ত বৈঠকে বসে বলছে মাহি ভাই মনে হয় দৃষ্টিতে সঠিক হচ্ছে না, কারণ মানুষের প্রত্যাশা আপনার কাছে ভিন্ন। এবং পার্থকে আমি তখন ব্যাখ্যা দিয়েছি, এবং যেই ব্যাখ্যাটা আমি পার্থর কাছে তখন দিয়েছি, আমি এই ব্যাখ্যাটা এখন জনসম্মুখে দিতে আমার কোনো আপত্তি নেই, বিকজ দিস ইজ দ্য ফ্যাক্ট। হোয়াট ওয়াজ দ্য রিয়ালিটি ইন বাংলাদেশ? আজকে আমরা অনেক কথা বলছি, কিন্তু 2024-এর পূর্ববর্তী বাংলাদেশের রিয়ালিটি ভুলে গেলে চলবে না। আমাদের রাজনৈতিক বাস্তবতা ভুল আমরা করেছি, অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু 2004 সালে বিকল্পধারা থেকে বিকল্পধারা জন্ম হলো, তখন বিএনপি ক্ষমতায়, তখন কিন্তু বিকল্পধারা রাজপথে আওয়ামী লীগের সাথে যুগপৎ ভাবে ছিল। তারপরে 2008-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আমরা কিন্তু তখনও বিরোধী দলের অবস্থানে ছিলাম, রাজপথে বিএনপির সাথে যুগপৎ ছিলাম 2018 রাগ পর্যন্ত। বিকল্পধারা রাজপথে একক শক্তি নিয়ে থাকার মতো ক্ষমতা আমাদের কখনো ছিল না। আমাদেরকে মিনিমাম কম্প্রোমাইজ করে টিকে থাকার চেষ্টা করতে হয়েছে। আমরা রাজপথে ছিলাম। 2018 এই আওয়ামী লীগ সরকার যেভাবে বিএনপির মতো একটি দলের উপর স্টিম রোলার চালিয়েছে, বিকল্পধারার যে সাইজ,
স্টিম রোলার দূরের কথা, আমাদের স্ত্রী জ্বালা দিলেই চলবে। হাউ ডু আই সাস্টেইন, হাউ ডু আই সার্ভাইভ? এই কোশ্চেন এই সাস্টেনেবিলিটির দরকারটা কি? আপনি একবার আওয়ামী লীগের সাথে মিশতেছেন, একবার বিএনপির সঙ্গে, এইটার দরকারটা কি? না এটা let us redefine politics again. Let us redefine politics again. আমার কোন রাজনৈতিক দলের সাথে মিশতে মাখামাখি করতে কোনো আপত্তি নাই, কিন্তু নিজের দর্শন বিসর্জন দিয়ে সে রাজনীতি জোট বেঁধে নির্বাচন করাটা, সেটার মধ্যে আমি দোষের জিনিস দেখি। যারা বাংলাদেশের রাজনীতি করে তাদের সবার মধ্যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকতে হবে, সেখানে কোনো সমস্যা নাই। আমরা যুগপথ আন্দোলন করেছি, আমরা কিন্তু জোট করি নাই, কিন্তু যুগপথ আন্দোলন ছিলাম। কিন্তু 18 নির্বাচনে বিএনপির সাথে হঠাৎ করে ডক্টর কামাল হোসেন হয়ে যাওয়ার পরে আমাদের সাথে যে দূরত্বতার সৃষ্টি হলো, আর সেই সাথে গত 10 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যে অবস্থান ছিল, আজকে বারবার মানুষ আমাকে 16 বছর তো না, আমি পার্থর সাথে আমরা সেই আপনার গণজাগরণ মঞ্চের সময় থেকে প্রতিদিন বিএনপির কোন নেতাও এভাবে রাজপথে সামনের দিকে এগিয়ে এসে মিডিয়াতে এদেরকে চ্যালেঞ্জ করেনি, আমরা যেভাবে তখন চ্যালেঞ্জ করছি। বেগম খালেদা জিয়াকে যখন তার অফিসে বন্দী করা হয়, তখন সবচেয়ে প্রথম বিএনপি কোন নেতার আগে বদরুদ্দোজা যদি ছুটে গিয়েছেন সেখানে, এবং সেখানে তাদের সাথে আমাদের কোনো জোট ছিল না, বিকজ ইট ওয়াজ দ্য রাইট থিং টু ডু। 2018-তে ওই কাজটা আমরা করতে পারি নাই, দ্যাট ইজ দ্য মিস্টেক। বাট লেট আস কল স্পেড স্পেড। এখানে এই জিনিসটা ছিল। আজকে দেখেন বিকল্প দল, ছোট দল, দুই দলের সাথে যুদ্ধ করে আমি টিকা থাকবো, এই সাহসটা আমরা দেখাইতে পারিনি। এই সাহসিকতা না দেখানোর কারণটাই আমি বলছি আমাদের একটা স্বার্থপরের মতো সিদ্ধান্ত হয়েছে। আজকে যারা ক্ষমতায় আছে, যারা উপদেষ্টা পরিষদ এবং যে সরকার এবং এই সরকারের পক্ষপাতী, যেই পুরো, এটা তো সরকারের ক্ষমতায়, প্রশাসন এদের, পুলিশ এদের, আর্মি এদের, সব এদের, তারপরও বিকল্প রাজনীতি প্রতিষ্ঠার জন্য তাদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে না, হচ্ছে না। ইট ইজ ডিফিকাল্ট। আর আমরা তো সেখানেও ছিলাম না। অতএব সেজন্য আমরা বলছি যে বিকল্প রাজনীতি প্রতিষ্ঠা করে চ্যালেঞ্জের মোকাবেলা সবাইকে করতে হচ্ছে। আপনারাও চ্যালেঞ্জ করতেছেন, ইউ চ্যালেঞ্জ এভরিডে। আমি আপনার টক শো দেখছিলাম ওই দিন হাসনাত আব্দুল্লাহর সাথে, আই স দ্য চ্যালেঞ্জ দ্যাট দে হ্যাড টু ফেস। হ্যাঁ, এবং সেখানে এই চ্যালেঞ্জগুলো তাদেরকে মোকাবেলা করেই কিন্তু একটা বিকল্প স্বপ্ন ওটাকে বাস্তবায়নের চেষ্টা করতে হচ্ছে।